আমি কোহিনুর। আসসালামু আলাইকুম। এই যে আমি আমার মতো বউ রাইখা আমার স্বামী দুই তিনটা বিয়ে করছে এবং কেউ স্ত্রী বা পরকীয় মেয়ে নিয়ে সে কোথায় পালিয়ে গেছে তাকে পাইনি খুঁজে। এই যে ছবি, এই ছবিতে যদি কেউ সন্ধান পান তাহলে এই ছবিতে আমার স্বামীকে খুঁজে দিয়েন, অথবা আমাকে একটু যোগাযোগ করে জানাইবেন। আমি অনেক কষ্টে আছি। আমার তিনটা বাচ্চা নিয়ে আমি আমার একটা বাচ্চা খাওয়াইতে পারি না এবং আমার বোনের বাড়িতে দিয়ে দিছি। আমার দুইটা বাচ্চা আমার কাছে আছে। আমি বাচ্চাটি নিয়ে চলতে খুবই কষ্ট। এই স্বামী এবং দুধ চরিত্রহীন আমার স্বামী খারাপ, কিন্তু আমার বাচ্চাটি তিনটা বাচ্চা ফালিয়া রাইখা যে কই গেছি গে আমি খোঁজ পাই না, নিখোঁজ। এবং যদি কেউ পান তাহলে সন্ধান আমাকে জানাইবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা কিন্তু আছি চাঁদপুরে। তো চাঁদপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সুন্দরী স্ত্রী রেখে এবং তিনটি বাচ্চা রেখে পরকীয়ায় আসক্ত হয়ে স্বামী পালিয়ে গেছে। তো তার ছবিটা নিয়ে এই বোনটি আজ আমাদের ক্যামেরার সামনে আসছে। তো আমরা তার জীবনের বাস্তব গল্প এবং সত্য ঘটনাই তুলে ধরবো। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন। তো আপু, আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই মুহূর্তে আপনি কেমন আছেন? আমি এই মুহূর্তে বেশি ভালো নাই। আমার বাচ্চাদের নিয়ে আমি অনেক কষ্টে আছি, অসহায় অবস্থায় পড়ে আছি। আচ্ছা, আপনি যে অভিযোগটা করেছেন, আপনার স্বামী পরকীয়া করে তিনটি বাচ্চা রেখে অন্য মেয়ের সাথে চলে গিয়েছে, এই কথাটুকু কতটুকু সত্য বা কতটুকু বাস্তব? এই কথাটুকু প্রতিটাই আমি যা বলি তাই সত্য, একটা মিথ্যে না, অবাস্তবের কিছু না, সবই বাস্তব। কিন্তু আমার স্বামী ভালো না, চোখ ভালো না, নষ্ট। কিন্তু যে মেয়ে দেখে বা যে কোনো মহিলা দেখে, নারী দেখেতে সে লোভ সামলাতে পারে না। সেজন্যই এখন কি করব, এই স্বামী বাদ দিতেও পারি না বাচ্চাদের দিকে তাকিয়ে। কিন্তু আমি অনেক অসহায়, অনেক কষ্টে দিন কাটিয়ে যাইতেছি। যদি আপনাকে সহযোগিতা আমি পাই, ভাইয়েরা, বোনেরা বা প্রিয় দর্শক, এলাকাবাসী, সবার কাছে আমি আপনাকে সহযোগিতা চাই যে আমি আপনাকে সহযোগিতা নিয়ে বাঁচতে পারি। আমি আপনাকে সহযোগিতা নিয়ে আশা করি, আপনাকে সহযোগিতা চেয়ে আমি বেঁচে থাকতে চাই আমার তিনটা বাচ্চা নিয়ে। আপনার বিয়েটা কিভাবে হয়েছে, কত বছর আগে হয়েছে সেটা বলুন। আমার বিয়েটা 2011 সালে হয়েছে। 11 সালে? জি। পারিবারিক ভাবে না লাভ ম্যারেজের বিয়ে? যে হের ফ্যামিলি জানছে কিনা আমি জানি না। আমার ফ্যামিলি বলতে আমার বোনের জামাই সহ মিলেই বিয়ে দিছে। মানে আপনার পরিবারের লোকজন আপনাকে, তারা জানতো? জি। আপনার হাজবেন্ডের পরিবার জানতো? হাজবেন্ডের পরিবার জানতো, কিন্তু যাই না, তারা অজানা ভাব ধরে থাকতো। আচ্ছা, তো আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে, কোর্টে না মুন্সি ডেকে? না, কোর্টে। এই আমার বিয়েটা হয়েছে লটারি ক্লাবে বিয়ে পরে কোর্টে ট্রান্সফার করছে। কোর্টে ট্রান্সফার? কত টাকা কাবিনে? 3 লক্ষ। 3 লক্ষ টাকা কাবিনে আপনাকে বিয়ে করেছে। জি। আপনি পুতুলের মতো সোজা হয়ে গেছেন কেন? একটু একটু হ্যাঁ, এইভাবে থাকেন। পরে লটারি ক্লাবে আপনাদের বিয়ে হয়েছে? জি। এখন আপনার স্বামী কতদিন হলো আপনার কাছ থেকে দূরে? আমার কাছ থেকে দূরে টোটালি এই বর্তমানে দেখা বা যোগাযোগ আলাদা এই 8 মাস। আপনার স্বামী আপনার কাছ থেকে আজকে 8 মাস হচ্ছে নেই? জি। তো আপনি সে বিষয়ে কাউকে ইনফর্ম করেছেন? করেছি। কাকে? এলাকার সবারই করেছি, কিন্তু তারা কেউ মনে করেন ওদের চরিত্র ভালো না দেখে বা ওর মার ভাষা মুখের খুব দুধ চরিত্র, সেজন্য কেউ যায় অগরে জিজ্ঞাসা করে না। আর মনে করেন যায় একটা ভালো কথাও বলতে পারে না। ওর মার ভাষা ভালো না এবং ওর মাও এরকম দুধ চরিত্রহীন। এই যে আপনি 3টি সন্তান নিয়ে খুব কষ্টে আছেন, আপনার স্বামী 8 মাস আপনার কাছে নেই, কোনো খাওয়ান খোরাক দিচ্ছে না, আপনার দেখাশোনা করছে না, তো আপনি কিভাবে চলতেছেন? তো এই বিষয়গুলো আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে, স্থানীয়
যারা চেয়ারম্যান মেম্বার প্রতিনিধি যারা আছে তাদেরকে আপনি কি নক দিয়েছেন কিনা? হ্যাঁ, লক দিয়েছি তাদেরকে আমি অনেকবার ওদের কাছে আসা যাওয়া করছি যে যেভাবেই হোক এটা একটা সমাধা করতো বা যাইতো বা 11 ডাকতো, ডাইকে কি করে করলে আলাদা হয়ে যাক, নাহলে যেটাই হোক একটা সংসার গোছাইয়া দেখ। ওদের কাছে, আমার শাশুড়ির কাছে, আমার স্বামীর কাছে হেরা আসছে আর বলছে যে না, আমার শাশুড়ি বলছে না, আমি এই বউ আর বাড়িতে তুলবো না। আর আমার স্বামীরে আমার শাশুড়ি দূরে দূরে সরিয়ে রাখে। কিন্তু আমার স্বামী বাড়িতে যদিও আসে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে বেশিরভাগই আমার শাশুড়ি দেয় না। আমার শাশুড়ির আবার বাড়ির পাশে আরেক ইয়ার সাথে বেটার সাথে সম্পর্ক আছে। ওই সম্পর্ক আমরা দেখালামও বা আমরা বাধা দিব। তারপরে আমি অনেকবার বাড়িতে আমার এই বাচ্চা ঘরে নিয়ে যাইতে চাইছিলাম, আমার শাশুড়ি বাড়িতে জায়গা দেয় না। বাড়ির পাশে মোল্লা বাড়ির এক বেটার সাথে সম্পর্ক আছে, এই সম্পর্ক আমরা যাই না বিধানে বা বাধা দিব। এই কারণে আমার বাড়িতে একটা টোটালি আমার শাশুড়ি আনাম ঘরে বাড়িতে যাইতে দেন। আমার এই বাচ্চা ঘরে একটু বাড়িতে গেলে হ্যাঁ বাড়িতে উঠতে দেয় না, মানুষ দিয়ে হ্যাঁ নিজে তাড়িয়ে দেয়, যাইতে দেয় না। এখন কি করে আমি এই কিছু খুঁজে পাইতে আসি না, এবং এলাকার মানুষের জানাইলে মানুষে আমি বইলে আসি চুপ করে শুনে থাকে, কেউ আর একটু যাইয়া ওরে বলতে পারে না, বল ওর মুখের ভাষা খারাপ, সেজন্য কেউ যায় না। কি করে আমরা যাইতে পারবো না ওর কাছে। যেমন আপনি এলাকার মানুষজন যারা আছে গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আপনি জানিয়েছেন, কোনো ফলাফল পাননি। জি। এবং আপনার এলাকার জনপ্রতিনিধি যারা আছে চেয়ারম্যান মেম্বার তাদেরকেও আপনি জানিয়েছেন, কোনো ফলাফল পাননি। পরক্ষণে আপনি কি আইনের দ্বারস্থ হয়েছেন কিনা? জি, আইনের দ্বারস্থ। আমার তো টাকা পয়সা নাই, আমি কি করবো, আমি যাইতে চাই না। তারপরে আমার বোনের জামাই বলছে যে দেখি যদি ওরা আইনের কাছে আইনা তোমার সংসারটা আলাদা হোক বা মিলা যাক, যদি পারি তাহলে মিলে দিমু, আর আলাদা হয়ে গেলে আলাদা করে দিমু। এখন তারা কোনো দিকেই আসতে চায় না। কোনো দিকে আসতে চাচ্ছে না? না। আচ্ছা, তো মূলত আপনার শাশুড়ি আপনাকে নিতেও চাচ্ছে না? না। তাহলে কি আপনাকে ডিভোর্স দিয়েছে? না, এখনো দেয় নাই। আপনি তাকে ডিভোর্স দিয়েছেন? না, দেই নাই। তাহলে আপনি কিসের ভরসায় আছেন বা কোন আশায় বুক বেঁধে আছেন? আছি বুক বেঁধে, কোনো কিসের ভরসা? এই যে একমাত্র 3টা বাচ্চা আছে, বাচ্চা ডিনের দিকে তাকিয়ে বা বাচ্চা ডিন নিয়ে বাঁচবো এই আশা নিয়ে আমি আছি। এখন স্বামী তো থাইকো আমার কাছে নাই, বা আমার বাচ্চা গো কাছে ওগো বাবা নাই। এখন আমি কি করব? এখন যদি আমি আমার বাচ্চা ঘরে কোথাও দূরে সরে দেই বা আমি কোথাও যাইতে চাই, তাইলে আমার বাচ্চারা কার কাছে থাকবো? কে চাইবো আমার বাচ্চা ঘরে? বা আমার বাচ্চারা একটু অসুবিধায়, আমি মা থাকলেও যদিও ভালো মন্দ না খাওয়াইতে পারি, তো একটু কাছেও তো রাখতে পারি। যাই হোক কিছু মতো যা মিলে খাওয়াইয়া তো কাছে একটু রাখতে পারি, সেজন্য আমি কোথাও আমার বাচ্চা ঘরে ফালিয়া রাইখা যাইতে চাই না। আমি কষ্ট করি মানুষের কাজ কাম করে আমার বাচ্চারে পড়াটা অন্তত ঠিক রাখি, এই আর কি। আচ্ছা, তাহলে আমি আপনার সন্তানের সঙ্গে একটু কথা বলি। তার নাম কি? নূর আলম। আচ্ছা, নূর আলম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি করো তুমি? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় কি লাইনে পড়াশোনা করছো? কোরআন শরীফ। কোরআন শরীফ খতম হয়েছে? জি না। কি হাফজো? না, রিডিং। রিডিং। জি। আচ্ছা, তোমার বয়স কত এখন বলতে পারো? 10 চলে। 10 বছর চলতেছে? জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তো তুমি সবই বুঝো এখন, তাই না? জি। আচ্ছা, এই যে কতদিন হলো বাবাকে দেখো না? 8-9 মাস হবে। 8-9 মাস হবে। বাবার কথা মনে পড়ে? জি। যখন বাবার কথা মনে পড়ে তখন কি করো? কান্দি। কান্না করো? জি। কান্না করো? জি। বাবার কথা মনে পড়ে? জি। মনে পড়লে কান্না আসে? জি। বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলা? জি, ফোন বন্ধ। ফোন জি। বন্ধ? জি। কি বলে সে? কথা বলে না তোমাদের সঙ্গে? জি না, ফোন দিলে সিম বন্ধ। ফোন দিলে সিম বন্ধ? আচ্ছা, তো এই ধরনের বাবাদের কি হওয়া উচিত? তুমি কি কি চাও? এ ধরনের বাবাদের আমরা বিচার চাই। বিচার চাও? কি বিচার চাও? উচিত বিচার চাই। উচিত বিচার চাও। প্রিয় দর্শক, নাম কি তোমার? নূর আলম।
নূর আলম। প্রিয় দর্শক, আমরা এই যে নূর আলম একজন কোরআন শরীফ রিডিং করছে, 10 বছরের একটি বাচ্চা, দেখুন ফুটফুটে একটি বাচ্চা, 10 বছর বয়স, তার বাবার কঠিন বিচার চাচ্ছে। এই সন্তান এখন সে বাবা মার স্নেহের তলে থাকবে, এই সন্তান এখন বাবার কঠিন থেকে কঠিন বিচার চাচ্ছে। তো দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমরা আশাবাদী, এবং আপনাদের কাছে যদি এই ভিডিওটির গল্পটি আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটে, অবশ্যই আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শ দিয়ে এই পরিবারটির পাশে দাঁড়াবেন। তো বোন, আপনার আর কিছু বলার আছে? আমি আর কিছু কি বলবো, বলতে চাই যে আমি এই যে আমার স্বামীর জন্য অভিযোগ দিচ্ছি, আমি যে আমার স্বামীর একটু খোঁজ বা সন্ধান পাই কোথাও আছে, আমার স্বামীকে দয়া কইরা যাই দেখবেন, আমার একটু সন্ধানটা দিবেন। আমি তারপরে দেখি, চেষ্টা করে যদি কিছু করতে পারি তো পারবো, আর না পারলে তো আমি তারপরে দেখি ওর একটু সামনে আসলে যে ও কি করতে চাই আমি তিনি একটু যদি জানবো। এখন আপনার জীবনে আসে, আবার আপনার এই সন্তানদেরকে যদি আবার প্রীতি স্নেহ দিয়ে তার ভুল ত্রুটি স্বীকার করে আপনাকে আপন করে নেয়, তাহলে কি আপনি তার ঘর করবেন? জি, যদি ও পিছিলা সব বাদ দিয়ে আসে, ক্ষমা মানে লোকের কাছে, আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না, লোকের কাছে ক্ষমা চায় যে আমার হ্যাঁ আবার আগের মতো ফিরে আসব, তাহলে আমি আবার সংসার করব। আর যদি না হয়, হ্যাঁ আগের মতো ফিরে না আসে, তাহলে তো আর সংসার করা যাবে না। সংসার করা যাবে না। জি না। আচ্ছা, আমরা যে আপনি ভিডিওর স্ক্রিনে যে ছবিটি দেখালেন, এই ছবিটি একেবারে ছোট, চেনা যাচ্ছে না ঠিক মতো। বড় কোনো ছবি আছে তার? না, এই ছবিটাই আমার কাছে আছে, আর কোনো ছবি নাই, আর একটা আইডি কার্ডের ফটোকপি আছে। আইডি কার্ডের ফটোকপি আছে? জি। ন্যাশনাল আইডি কার্ড? জি আচ্ছা, আমরা ন্যাশনাল আইডি কার্ডটা দেখাবো, আপনার কাছে এই মুহূর্তে আছে? আছে। আচ্ছা, নিয়ে আসেন, দেখান আমাদেরকে ছবিটা একটু কাছে আনেন। এই প্রিয় দর্শক, আমরা এই যে দেখাচ্ছি এই ভদ্রলোকের আইডি কার্ড, একটু মোহাম্মদ জহিরুল ইসলাম সোহেল। জহিরুল ইসলাম সোহেল তো নেই? জি, আর ডাকনাম সোহেল। ডাকনাম সোহেল বলা যাবে না। জি। ভোটার আইডি কার্ড আছে মোহাম্মদ জহিরুল ইসলাম। জি। প্রিয় দর্শক, দেখুন এই যে তার ভোটার আইডি কার্ড জহিরুল ইসলাম নামে। তো এই যে ভোটার আইডি কার্ডে এনআইডি নাম্বারটিও আমরা স্পষ্ট তুলে ধরেছি। তো দর্শক, এই লোকটিকে আপনারা যদি কোথাও খুঁজে পান, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের যোগাযোগ নাম্বার আছে, সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা পরক্ষণে এই বোনটিকে সেখানে পাঠানোর ব্যবস্থা করব। তো বোন, এই মুহূর্তে আপনার এই সংসারটি কিভাবে চলছে একটু যদি সংক্ষিপ্ত আকারে বলতেন। ভাই, আমার সংসারটি চলছে কিভাবে, আমি ওই যে মানুষের কদ্দুর কাজ কাম করি, আর আমার বোনের জামাইয়ে 2-4 পয়সা দেয়, আর আমার ভাই আছে, আমার ভাইয়েরা কিছু কিছু দেয়, এই দিয়েই আমি কোন রকম আমার বাচ্চাকে ওষুধ খরচ আর আমার বাচ্চার এই পড়ার খরচটা চালাই। আর নিজে মনে করেন এই তেল সাবান টাবান এই যে বইনে ভাবিয়ে রানে, ওদিকে তেনে কদুর কদুর মাঝে মাঝে দেয়, পাইলে না পাইলে নাই। এভাবে তো বাচ্চা মনে করেন ওষুধ টষুধ খরচ টরচটা এই বইনের জামাই আর আমার ভাইয়ে দেয়, এভাবে চলে যায়। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই পরিবারটির জীবনের গল্প। এই গল্পটি ভালো লাগলে আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় পরিবারটির জন্য, তাহলে আমাদের সার্থকতা। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং একটি কথা বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।